সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব ঘটনাবহুল ১-১১ গ্রেপ্তার একের পর এক সেনা কর্মকর্তা, এবার গ্রেপ্তারের টার্গেট ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে দিল্লির বৈঠকে খলিলুর, আওয়ামী লীগকে ফেরাতে কৌশলী ভারত, ভবিষ্যৎ উজ্জ্বল হাসিনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বাধীনতার ৫৫ বছরে আবারও গভীর সংকটে বাংলাদেশ, তারেকের শেষ ভরসা হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ঈদের পর আন্দোলন, জামায়াতকে জব্দ করতে কৌশলী পথে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব স্বাস্থ্য খাতেও চরম দুর্নীতি, কুকুর সাপের কামড়ের থেকেও বিষাক্ত ইউনুস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আটক ২। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব মৌলভীবাজারে সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা, মোটরসাইকেল ছিনতাই। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব ইরানের ড্রোন হামলায় কুয়েতের বিমানবন্দরের রাডার সিস্টেম ধ্বংস। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ও রকেট হামলায় আহত ৯ ইসরায়েলি সেনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব আমিরাতে ইউক্রেনের ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে ইরানের হামলা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ক্ষমতার মধুর স্বাদই আলাদা। ভাণ্ডারে যতদিন তা মজুদ থাকে ততদিন দুহাত দিয়ে চেটে পুটে খাওয়া যায়। ভাণ্ডা তলানিতে ঠেকলে শুরু হয় আবার মধুর খোঁজ। মধু সংগ্রহ করতে গিয়ে খেতে হয় হুলের খোঁচা। সেই খোঁচা কেমন সেটা যারা খেয়েছেন তারা জানেন। প্রসঙ্গ তোলার কারণ তদারকি সরকার এবং তার সঙ্গী সাথীরা। তারা একসময় ক্ষমতায় ছিল, সেই সুবাদে তারা গত ১৮ মাস ধরে দুহাত ভরে মধু খেয়েছে, বিলিয়েছে, শুধু দেশে নয় বিদেশেও। তাদের হাতে মধু খেয়ে ডিপ স্টেট এই ১.৫ বছরে কত কারসাজি করেছে তা আর নতুন করে বলার দরকার পড়ে না। কিন্তু আমেরিকাকে চিনতে তারা মারাত্মক ভুল করেছিল। তাদের ভুল হয়েছিল বোঝার ক্ষেত্রে। আমেরিকা ততক্ষণ পর্যন্ত সেই দেশের মাথা বা মাথাদের সঙ্গে সম্পর্ক রাখে যতদিন না তাদের স্বার্থ পূরণ হচ্ছে। স্বার্থ মিটলে তারা দেশটিকে জঞ্জালে পাঠিয়ে দিতে দ্বিতীয়বার ভাবে না। বাংলাদেশের তদারকি সরকারের ক্ষেত্রে সেটাই হয়েছে। বাংলাদেশে পালাবদলের পিছনে যে তাদের হাত ছিল সেটা এখন দিনের আলোর মতো স্পষ্ট হয়ে যাচ্ছে। এই প্রসঙ্গে সেন্ট মার্টিন দ্বীপের কথা উল্লেখ করতে হয়। হাসিনা যখন ক্ষমতায় ছিলেন সেই সময় এই দ্বীপ আমেরিকা তাদের হাতে তুলে দেওয়ার জন্য নানাভাবে চাপ দিয়েছিল। হাসিনা পরিষ্কার জানিয়েছিলেন তিনি কোনোভাবেই দেশের স্বাধীনতা জলাঞ্জলি দিয়ে সেন্ট মার্টিন দ্বীপ তাদের হাতে তুলে দেবেন না। তার জন্য তাকে ক্ষমতা থেকে চলে হলে তিনি চলে যাবেন। হাসিনা চলে গিয়েছেন, ইউনুস ক্ষমতায় এসেছেন। আমেরিকা যখন দেখল তাকে দিয়ে তাদের আর কোনো স্বার্থ পূরণ হবে না, তারা তখনই ইউনুসকে ক্ষমতা থেকে সরিয়ে দিল। এবার ক্ষমতায় আসীন হয়েছেন তারেক। তিনি কতদিন ক্ষমতায় টিকে থাকতে পারেন সেটা এখন দেখার। তবে তিনি তার গদি মজবুত করতে একের পর এক পদক্ষেপ নিয়ে চলেছেন। একে একে ধরা পড়ছেন ১-১১ কুশীলবেরা। প্রথমে গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে, তারপরে গ্রেফতার করা হয় ডিজিএফআই এর প্রাক্তন শীর্ষকর্তা জেনারেল শেখ মামুন খালেদকে। তবে এই ১-১১ প্রসঙ্গ এলে সবার আগে নাম আসে পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুসের। তাঁকেই অন্তর্বর্তী সরকারের প্রধান হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল বলে সূত্রের খবর। তবে তিনি ক্ষমতায় আসীন হতে চাইছিলেন না বলেই খবর। কারণ তার ইচ্ছা ছিল, বলা ভালো পরিকল্পনা ছিল, স্বল্প মেয়াদে ক্ষমতায় টিকে থাকা নয়, দীর্ঘ মেয়াদে ক্ষমতায় টিকে যাওয়া। প্রধান উপদেষ্টার পদে আসীন হওয়ার কোনো ইচ্ছে তার ছিল না বলে তিনি তার ঘনিষ্ঠ মহলে জানিয়েছিলেন। তার পরিকল্পনা ছিল ভোটে জনতার রায় মাথায় নিয়ে ক্ষমতায় আসীন হতেন। সূত্রের খবর ১-১১ সময় থেকেই তিনি এই পরিকল্পনা চালিয়ে গিয়েছিলেন। প্রধান বাধা হয়ে দাঁড়ায় বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক দল। ফলে তাদের চাপে পড়ে ইউনুসের দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে যাওয়ার বিষয়টি ধামাচাপা পড়ে যায়। এখন প্রশ্ন উঠেছে, ১-১১ চক্র ভেদ হবার পর কি ইউনুস আইনের আওতার বাইরে থাকবেন? কারণ এই সব পরিকল্পনা তো তার মস্তিষ্ক প্রসূত। তার দাবি ২০২৪ গণ অভ্যুত্থান আসলে মার্কিন ডিপ স্টেটের একটি পরিকল্পনা। তবে ২০০৭ ঘটনাকে কি হিসেবে দেখা হবে সেই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে। ২০০৭ সালের ঘটনায় সবথেকে বেশি যে দলটি ক্ষতিগ্রস্ত হয়েছিল সেই দলটির নাম বিএনপি।
তাই বিএনপি এখন ক্ষমতায় এসে সেই মেটিকুলাস ডিজাইনের কুশীলবদের বিচারের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে প্রথম গ্রেফতার করা হয় মাসুদ উদ্দিন চৌধুরীকে। প্রশ্ন উঠছে, গত ১.৫ বছরে যে লোকটির জন্য একটি দেশ কার্যত আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছিল, সেই ইউনুসকে কবে গ্রেফতার করা হবে? যে কোনো কিছুর একটা সলতে পাকানোর পর্ব থাকে, বিশেষ করে এর যদি বড় কোনো একটা লক্ষ্য থাকে। সেই লক্ষ্যে কোনোভাবেই পৌঁছানো সম্ভব নয়। আগে তার জন্য একটা ক্ষেত্র প্রস্তুত করতে হয়। সেই ক্ষেত্র অবশ্যই মসৃণ হতে হবে, কারণ সলতে একবার পাকাতে শুরু করলে মাঝপথে তাকে থামিয়ে দেওয়া যায় না। গত কয়েক মাস ধরে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে কম আলোচনা হয়নি। বিভিন্ন গণমাধ্যমে তার প্রত্যাবর্তন নিয়ে একাধিক খবর প্রকাশিত হয়েছে। কোনো কোনো গণমাধ্যমে তারিখের উল্লেখ করে দাবি করা হয় ওই তারিখে হাসিনা বাংলাদেশে ফিরবেন। শেষ তারিখটি ছিল ২৬ মার্চ। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুসারে ২৬ মার্চ দেশে ফেরার কথা ছিল হাসিনার। তিনি কিন্তু এখনও দিল্লি রয়ে গিয়েছেন। তবে সামনেই বাংলাদেশে স্থানীয় সরকার নির্বাচন। ফলে একটা ধারণা তৈরি হয়েছে যে হাসিনা এবার দেশে ফিরতে বদ্ধপরিকর, কারণ জাতীয় সংসদ নির্বাচনে দল প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি। যদিও স্থানীয় সরকার নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে, তাহলে দল অস্তিত্ব সংকটে পড়বে। দলের তৃণমূল স্তরের নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে। পরিস্থিতি যখন এরকম, সেই সময় দিল্লিতে ঘটে চলেছে একের পর এক ঘটনা, যেটাকে সলতে পাকানো পর্ব বলা যেতে পারে। গত ২০ মার্চ দুপুরে ভারতের বিদেশমন্ত্রী সুব্রমণ্যম জয়শঙ্করের সঙ্গে বৈঠক করেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহ। ওই দিন সকালে তিনি গিয়েছিলেন বিদেশ মন্ত্রকে। সেখানে তাদের মধ্যে এক প্রস্থ কথা হয়। পরে জয়শঙ্কর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে বৈঠকের প্রসঙ্গটি উত্থাপন করেন। সেখানে তিনি লেখেন, বাংলাদেশের হাইকমিশনার এম রিয়াজ হামিদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার বিষয়ে উভয়ের মধ্যে কথা হয়েছে। পাল্টাপাল্টি পোস্ট করে বাংলাদেশের হাইকমিশনারও। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ হয়েছে। অভিন্ন স্বার্থ ও অভিন্ন সুফলের লক্ষ্যে ভারতের সঙ্গে একত্রে কাজ করার জন্য বাংলাদেশ যে তৈরি আছে সেটা নিশ্চিত করেছি। ওই দিন বিকেলে ভারতের বাণিজ্যমন্ত্রী পীয়ূষ গোয়েলের সঙ্গেও তার বৈঠক হয়েছে। ভারতের একটি জাতীয় দৈনিক সেই সময় খলিলুর রহমানের সম্ভাব্য দিল্লি সফর নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনে বলা হয়েছে, এপ্রিল মাসে ভারতে সংক্ষিপ্ত সফরে যেতে পারেন বাংলাদেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান। এখন আর বিষয়টি যেতে পারার মধ্যে সীমাবদ্ধ নেই, খলিলুর আসছেন। কেন আসছেন দিল্লিতে, সে বিষয়ে আলোচনা করা যাক। আগামী ৮ এপ্রিল ইন্ডিয়ান ওশান কনফারেন্সে যোগ দিতে মরিশাস যাওয়ার কথা রয়েছে বাংলাদেশের বিদেশমন্ত্রী। যাত্রাপথে তিনি ভারতে কিছু সময়ের জন্য বিরতি নেবেন। জয়শঙ্কর অনেক আগেই খলিলুর রহমানকে দিল্লি আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন। দিনটি ছিল ২২ ফেব্রুয়ারি। ওই দিন বিকেলে বাংলাদেশ নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা খলিলুর রহমানের সঙ্গে দেখা করে জয়শঙ্করের পাঠানো আমন্ত্রণ বার্তা পৌঁছে দেন। ওই দিন সন্ধ্যায় বাংলাদেশের বিদেশ মন্ত্রক একটি বিবৃতি জারি করে। বিবৃতিতে বলা হয়, ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা তার সরকারের পক্ষ থেকে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রস্তুতির কথা জানান। পররাষ্ট্রমন্ত্রী খলিলুর পারস্পরিক স্বার্থের ভিত্তিতে উভয় দেশের জনগণের কল্যাণে একটি অগ্রগামী ও ভারসাম্যপূর্ণ অংশীদারিত্ব গড়ে তোলার বিষয়ে বাংলাদেশের অভিপ্রায় তুলে ধরেন। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জোরদার করতে নিয়মিত ও গঠনমূলক যোগাযোগ বজায় রাখার বিষয়ে উভয়ে একমত পোষণ করেন। খলিলুর দিল্লিতে কিছু সময়ের জন্য বিরতি নিলে তিনি জয়শঙ্করের সঙ্গে দেখা করবেন না, এটা ধরে নেওয়াটা ভুল হবে। তাদের মধ্যে বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কোনো সন্দেহ নেই। এখন অপেক্ষা খলিলুরের দিল্লিতে অবতরণের। মধ্যপ্রাচ্যের যুদ্ধের আজ থেকে রেহাই পাচ্ছে না বাংলাদেশ। হাসিনার আমলে দেশ বেশ শক্ত অর্থনৈতিক ভিতের ওপর দাঁড়িয়েছিল। ইউনুস সরকারের ১.৫ বছরের শাসনামলে দেশটি সব দিক দিয়ে খাদের কিনারে চলে গিয়েছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বিশ্বব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার দেশটিকে আর ঋণ দিতে রাজি হয়নি। তারা জানিয়েছিল, সরকার বদল হলে তারা এই ঋণের ব্যাপারে নতুন সরকারের সঙ্গে আলোচনা করবে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন ১ মাস পূর্ণ হয়ে গেল। এই দুই বৃহৎ আর্থিক প্রতিষ্ঠান থেকে কিন্তু বাংলাদেশকে আর্থিক দিক থেকে সাহায্য করার কোনো প্রস্তাব বা তারা আলোচনায় রাজি থাকার বার্তা দেয়নি। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর তিনি একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন। মাঝখান থেকে মধ্যপ্রাচ্যের যুদ্ধ তার সব পরিকল্পনা বানচাল করে দিয়েছে। এর মধ্যে আগের সরকারের একটি চুক্তি তারেক সরকারকে বহয় বিপদের মধ্যে ফেলে দিয়েছে।
অর্থনীতিবিদদের একাংশ মনে করছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব বাংলাদেশের অর্থনীতিতে সরাসরি প্রভাব ফেলবে। এই যুদ্ধের ফলে বাংলাদেশের প্রতিটি দ্রব্যের মূল্যবৃদ্ধি ঘটেছে। পরিস্থিতি এতটাই সংকটজনক যে বহু উড়ানের যাত্রা বাতিল করা হয়েছে। জিনিসপত্রের দাম এই কয়দিনের মধ্যে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বলা হচ্ছে এই ক্ষেত্রে সরকারের কোনো দোষ নয়, সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। তারেক সরকার হয়তো মূল্যবৃদ্ধিতে লাগাম পরানোর চেষ্টা করতে পারেন, কিন্তু তার পক্ষে মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধ করা সম্ভব নয়। চলতি অর্থবর্ষ বাংলাদেশের জন্য ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে মনে করছেন হাজার বিশেষজ্ঞ এবং অর্থনৈতিক বিশেষজ্ঞরা। প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ যে ভয়াবহ আর্থিক সংকটের মুখে পড়তে চলেছে তার মূল কারণ কি শুধুই মধ্যপ্রাচ্যের যুদ্ধ? এই আর্থিক ভিত দুর্বল হওয়ার জন্য আগের সরকার ভীষণভাবে দায়ী। বহু দেশের কাছে আগের সরকার মোটা টাকার ঋণ করেছে। সেই ঋণের বোঝা এখন নতুন সরকারের কাঁধে এসে পড়েছে। বাংলাদেশের রিজার্ভ ভালো থাকলেও বিদেশ থেকে যেসব টাকা দেশে আসার কথা সেই সব চ্যানেল এই মধ্যপ্রাচ্যের যুদ্ধে বন্ধ হয়ে গিয়েছে। ফলে দেশে তৈরি হয়েছে একটা আর্থিক সংকট। আমরা অনেকেই জানি বাংলাদেশের শ্রমবাজার ভীষণভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল। যুদ্ধ শুরু হওয়ায় সেই সব শ্রমিকে মধ্যপ্রাচ্যে সেই সব দেশে যেতে পারছে না। আবার যাদের ফিরে আসার কথা ছিল তারা সেখানে আটকে পড়েছে। অনেকে আবার চাকরি হারিয়ে ফেলার আশঙ্কা করছেন। ফলে বহু পরিবারকে বাঁচতে হলে ঋণ নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাব 10 থেকে 15টি দেশের ওপর পড়তে শুরু করেছে। এই সব দেশগুলির মধ্যে বাংলাদেশও রয়েছে। ইতিমধ্যে অশোধিত তেলের দাম বাড়তে শুরু করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায় গোটা বিশ্বের অর্থনীতিতে প্রবল ঝাঁকুনি দিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ কতটা আর্থিকভাবে ঘুরে দাঁড়াতে পারে সেদিকে তাকিয়ে সে দেশের মানুষ। তারেক রহমান এই পরিস্থিতি থেকে দেশকে বাঁচাতে কি পদক্ষেপ করেন সেটাও দেখার মতো বিষয়। বাংলাদেশের মতো একই ধরনের সংকট তৈরি হয়েছে পাকিস্তানেও। শেহবাজ শরীফ সরকার বেশ কিছু পদক্ষেপ করেছেন। প্রশ্ন উঠছে, পাকিস্তানের দেখাদেখি বাংলাদেশও কি সেই পথে হাঁটবে? তারেক সরকারকে বেশ কয়েকটি ঘটনা তাড়া করে বেড়াবে। বলা যেতে পারে জ্বলন্ত সমস্যা তাড়া করবে। সেই সব সমস্যার মধ্যে প্রধান সমস্যা দেশের বেকার যুবক যুবতীদের জন্য কর্মস্থানের সুযোগ তৈরি করে দেওয়া। পাশাপাশি খাদের কিনারে চলে যাওয়া অর্থনীতিকে চাঙ্গা করে তোলার দায়িত্ব তার। পালাবদলের পর ইউনুস ক্ষমতায় আসীন হওয়ার পর মানুষের মনের মধ্যে একটা আশার আলো তৈরি হয়। তারা সরকারের থেকে ভালো কিছু প্রত্যাশা করেছিলেন, কিন্তু তারা সেই প্রত্যাশা পূরণ করতে পারেনি। ফলে একদিকে দেশকে আর্থিক দিক থেকে রক্ষা করার মতো গুরু দায়িত্ব যেমন তারেক রহমানের কাঁধে রয়েছে, কাঁধে চেপেছে দেশের জ্বলন্ত সমস্যার সমাধান করা। অনেকে বলছেন এই অবস্থায় তারেকের পরিত্রাতা হয়ে উঠতে পারেন হাসিনা। তার সুপরামর্শই বাংলাদেশকে রক্ষা করতে পারে। ঈদের পর আন্দোলন। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে এটা একটা আপ্তবাক্যে পরিণত হয়েছে। আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল সেই সময় বিরোধী বিএনপি নেতাদের মুখে হামেশাই শোনা যেত ঈদের পর তারা মাঠে নামবেন। ঈদ যায়, পরে ঈদ আসে। বিএনপি নেতাদের আর মাঠে নামতে দেখা যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই নিয়ে একাধিক মিম ও ভিডিও রয়েছে। ওইসব ভিডিও প্রতিটি হাস্যকর। আওয়ামী লীগ এখন ক্ষমতায় নেই, ক্ষমতায় আসীন হয়েছে বিএনপি। প্রধানমন্ত্রী হয়েছেন তারেক রহমান। জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। বিএনপি যখন ক্ষমতায় ছিল না তখন তাদের সঙ্গে এই দলের সম্পর্ক কেমন ছিল তা আর নতুন করে বলার দরকার পড়ে না। ভোটের ফল সব ঘুঁটি এবং হিসেব উল্টে দিয়েছে। জামায়াত আর বিএনপি এখন একে অপরের প্রতিদ্বন্দ্বী। ফলে তারা তাদের মতো করে ঘুঁটি সাজাতে শুরু করেছে। জামায়াত জানিয়ে দেয় তারা ঈদের পর কঠোর আন্দোলনে নামবে। গত 21 মার্চ ছিল ঈদ। তারপর কেটে গিয়েছে প্রায় এক সপ্তাহ। জামায়াতের একজনকে প্ল্যাকার্ড হাতে রাস্তায় নামতে দেখা যায়নি। তাহলে কি তারা আন্দোলনে ইতি টেনেছে? প্রশ্ন উঠছে, জামায়াতের নেতৃত্বে 11 দলীয় জোট কি তবে বিএনপির সেই স্লোগানের উত্তরসূরি হিসেবে কাজ করছে? শেখ হাসিনা তখন বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে আসীন। বিএনপি প্রধান বিরোধী দল। তাদের নেতাদের মুখে মাঝে মধ্যেই শোনা যেত ঈদের পর তারা সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলনে নামবে। আওয়ামী লীগ যত বছর ক্ষমতায় ছিল সেই সময় এক নয় একাধিক ঈদ পালিত হয়েছে ঘটা করে। বিএনপিকে কিন্তু আওয়ামী লীগের বিরুদ্ধে মাঠে নামতে দেখা যায়নি। 27টি ঈদ গিয়েছে। ঈদের পর তাদের আর মাঠ দেখা যায়নি। 16 বছর পর বাংলাদেশের জাতীয় রাজনীতির সমীকরণ বদলে গিয়েছে। আওয়ামী লীগ ক্ষমতা দখল করতে পারেনি। ক্ষমতা দখল করেছে বিএনপি, আর জামায়াত প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। ফলে তাদের কাছে ঈদের পর আন্দোলনের কথা শোভা পায় না। এখন প্রশ্ন, রাজনীতির মাঠ কি আদৌ শান্ত হয়েছে? আর ঈদের পরে আন্দোলনের ভূত এখন জামায়াতের কাঁধে চেপেছে? গত 6 মার্চ জুমার নামাজের পর রাজধানীর জাতীয় মসজিদ বায়াতুল মুকাররমের উত্তর গেটে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বায়াতুল কোরাম থেকে শুরু হয়, পল্টন বিজয়নগর পর্যন্ত যায়। এ সময় জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নেতারা উপস্থিত ছিলেন। মিছিলে অংশ নেওয়া এক জামায়াত কর্মী বলেন, তারেক রহমানের এই অবৈধভাবে ক্ষমতা দখল জনগণ আর মেনে নেবে না।
আন্দোলন করে তারা একটি নতুন নির্বাচনের মধ্য দিয়ে নতুন একটি সরকার গঠন করবে। ওই জমায়েত কর্মীকে এও বলতে শোনা যায়, এই রমজান থেকে আমরা আমাদের আন্দোলন অব্যাহত রাখব, আর পবিত্র ঈদের পর এই আন্দোলনের ঝাঁজ আরও বাড়বে। ভোট চুরি করে যারা ক্ষমতায় এসেছে তাদের পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন থামিয়ে দেওয়ার প্রশ্নই ওঠে না। জুলাই সনদ নিয়ে এই সরকার দেশবাসীর সঙ্গে প্রতারণা করেছে। সেই প্রতারকদের উপযুক্ত শাস্তি না হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। মিছিলে অংশ নেওয়া আরও এক জামায়াতকর্মী বলেন, খলিলুর রহমান পূর্বতন তদারকি সরকারের উপদেষ্টা ছিলেন। বিএনপি সরকার তাকে পররাষ্ট্রমন্ত্রী করেছেন। এ থেকে একটা বিষয় স্পষ্ট যে উপদেষ্টা পরিষদের তিনি গুপ্তভাবে কাজ ছিলেন। তিনি বিশেষ একটি দলের এজেন্ট হয়ে কাজ করেছেন। ঈদ চলে গিয়েছে, পরবর্তী ঈদের কাউন্টডাউন শুরু হয়েছে। জামায়াতের কাউকে রাস্তায় দেখা যাচ্ছে না। অনেকে বলছেন জামায়াত বুঝে গিয়েছে দেশবাসীর সংখ্যাগরিষ্ঠ অংশ এখন বিএনপির দিকে, তাই রাস্তায় নেমে কোনো লাভ হবে না, যা কিছু করার সংসদে করতে হবে। স্বাস্থ্য। যে কোনো সরকারের অন্যতম একটি গুরুত্বপূর্ণ মন্ত্রক হল এই স্বাস্থ্য। প্রতিটি দায়িত্বশীল সরকার এই খাতে মোটা টাকা অর্থ বরাদ্দ করে থাকে। তার কারণ একটাই, রোগ প্রতিরোধ ব্যবস্থা ভেঙে পড়লে তার প্রভাব পড়ে সর্বত্র। খুব বেশি পিছনে যাওয়ার দরকার পড়ে না। কোভিডের কথাই ধরা যাক। বিশ্বে রোগটি মহামারী আকারে ধরা পড়েছিল। মৃত্যু হয়েছে বহু মানুষের। স্বাস্থ্য পরিকাঠামো কার্যত ভেঙে পড়েছিল। প্রভাবের হাত থেকে রেহাই পায়নি ভারতও। আমেরিকার মতো আর্থিক দিক দিয়ে শক্তিশালী একটি দেশের উপরেও ব্যাপক প্রভাব পড়ে অর্থনীতি, স্বাস্থ্য খাতে। দেশটি আর্থিক ও স্বাস্থ্যখাত মজবুত হওয়ায় কোভিডের পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করে। ভারতের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এই দেশেও বহু মানুষের মৃত্যু হয়েছে। হাসপাতালের বেড রোগীর ভিড়ে উপচে পড়েছিল, কিন্তু স্বাস্থ্যখাত ও অর্থনীতি মজবুত থাকায় কোভিড পুরোপুরি ভারতের নিঃশেষ করতে পারেনি, কারণ স্বাস্থ্যখাতে দুর্নীতি হয়নি। আর স্বাস্থ্যের সঙ্গে জড়িয়ে থাকে আরেকটি বিষয়, পরিবার কল্যাণ মন্ত্রক। দুটি দফতর বা মন্ত্রক যে কোনো দেশের সরকার প্রাধান্য দিয়ে থাকে, অথচ পদ্মাপাড়ের পূর্বতন তদারকি সরকার এই স্বাস্থ্যখাতেও দুর্নীতি করেছে। শুধু কি স্বাস্থ্যখাত? এমন একটি মন্ত্রক নেই যে মন্ত্রকে আগের সরকার কোনো দুর্নীতি করেনি। ডক্টর ইউনুস ও তার উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্যের বিরুদ্ধে প্রতিদিনই নতুন নতুন দুর্নীতির অভিযোগ সামনে আসছে। গত 17 ফেব্রুয়ারি ক্ষমতা হস্তান্তরের পর এই অভিযোগের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে দুর্নীতি দমন কমিশন, দুদক পর্যন্ত সর্বত্রই অভিযোগের বন্যা দেখা যাচ্ছে। অভিযোগ কেবল প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা পরিষদের সদস্যের নয়। সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সাবেক ডেপুটি প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার, সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড আহসান এইচ মনসুরের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে। এবার অভিযোগ উঠল স্বাস্থ্য খাতে দুর্নীতির, আর সেই দুর্নীতির পর্দাফাশ করেছেন বিশিষ্ট সাংবাদিক মঞ্জুর আলম পান্না। দুর্নীতির অভিযোগ উঠেছে তার অত্যন্ত আস্থাভাজন নূরজাহান বেগমের বিরুদ্ধে। তাকে উপদেষ্টা পরিষদে অন্তর্ভুক্ত করার পর থেকেই প্রশ্ন উঠতে শুরু করে। বাংলাদেশের বিশিষ্ট এই সাংবাদিকের বয়ান অনুযায়ী নূরজাহান বেগমের বিরুদ্ধে পুষ্টি ও স্বাস্থ্যসেবা উন্নয়ন সংক্রান্ত একটি প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। সেখানে ৯,০০০ কোটি টাকার নয়ছয় করা হয়েছে। একটি কম্পিউটারের দাম ধরা হয়েছে প্রায় ৬,৮৫,০০০ টাকা, যেখানে বাজারে ভালো মানের একটি কম্পিউটারের মূল্য সাধারণত ৫০,০০০ থেকে ১ লাখ টাকার মধ্যে। প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ বরাদ্দের প্রস্তাব দেওয়া হয়েছিল। শুধু কি কম্পিউটার কেনা নিয়ে টাকা নয়, মন্ত্রকের কর্মকর্তাদের ভ্রমণ জন্য প্রায় ১৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়। প্রকল্পটি একনেকে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি উপস্থাপনের সময় দ্রুত অনুমোদনের চেষ্টা করা হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। মঞ্জুর আলম পান্নার বয়ান অনুসারে নূরজাহান বেগমের তত্ত্বাবধানে নিয়োগ, বদলি, পরামর্শক নিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে অনিয়মের অভিযোগ উঠেছে। যদিও এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত এখনও সম্পন্ন হয়নি, তবু বিষয়গুলো জনমনে উদ্বেগ সৃষ্টি করেছে। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সময়কালে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়ে থাকলে তা নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। বিশেষজ্ঞদের মতে অতীত ও বর্তমান সবসময়ের অভিযোগই স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের আওতায় আনা উচিত। হাজার হাজার কোটি টাকার অনিয়মের অভিযোগ সামনে আসছে। বাংলাদেশের জাতীয় রাজনীতিতে পালাবদলের পর প্রশ্ন উঠছে, তদারকি সরকারের আমলে যেসব দুর্নীতি হয়েছে তার তদন্ত হবে কিনা, দোষীদের শাস্তি দেওয়া হবে কিনা। রংপুরের মিঠাপুকুরে প্রধানমন্ত্রীর নাম ভাঙিয়ে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সময় হাতে নাতে 2 প্রতারককে আটক করেছে স্থানীয় জনতা। আটককৃতরা হলেন মনোরঞ্জন এবং শরীফুল ইসলাম। তারা মিঠাপুকুর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে। শুক্রবার 27 মার্চ বিকেলে তাদের দুজনকে ডাবরাপাড়া গ্রামে আটক করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে আটককৃত ব্যক্তিরা দুর্গাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে ঘুরে ঘুরে নিজেদের সরকারি প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে আসছিলেন। তারা দরিদ্র পরিবারগুলোকে স্বল্প মূল্যে পণ্য পাওয়ার প্রলোভন দেখিয়ে কার্ড প্রতি নির্দিষ্ট অঙ্কের টাকা দাবি করেন। ঘটনার দিন শুক্রবার বিকেলে দাবরাপাড়া গ্রামে গিয়ে টাকা সংগ্রহ শুরু করলে তাদের আচরণে স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয়। গ্রামবাসী তাদের পরিচয়পত্র এবং কার্ড দেওয়ার বৈধতা নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু করলে তারা অসংলগ্ন কথা বলতে থাকেন। এক পর্যায়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় বাসিন্দারা তাদের ঘেরাও করে আটক করে। ভুক্তভোগী আমানাদেরম বলেন, ওরা এসে বলেছিল 500 টাকা দিলেই ফ্যামিলি কার্ড পাওয়া যাবে। আমরা সরল বিশ্বাসে টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু ওদের কথাবার্তা সন্দেহজনক মনে হওয়ায় আমরা পাড়ার সবাইকে ডেকে ধরি। আরেক ভুক্তভোগী আজমল হোসেন বলেন, আমার কাছে এসে তারা সরকারের প্রতিনিধি দাবি করেন। তারা আমার কাছ থেকে ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলে 1000 টাকা দাবি করেন। কার্ডের ফর্মও দেখিয়েছিলেন, কিন্তু ফর্মে কোনো সরকারি সিল বা স্বাক্ষর না থাকায় আমার সন্দেহ হয়। এরপর গ্রামের অন্যদের জানালে আসল রহস্য বেরিয়ে আসে। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা তাদের কিছুক্ষণ আটকে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুলিশে খবর দেওয়া হয়। মিঠাপুকুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উত্তেজিত জনতার হাত থেকে 2 প্রতারককে উদ্ধার করেন। এ বিষয়ে মিঠাপুকুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নুরুজ্জামান বলেন, আটককৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রতারণার কথা স্বীকার করেছে। এলাকাবাসীর অনুরোধে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় কেউ লিখিত অভিযোগ দেননি বলেও তিনি জানান। মৌলভীবাজারের কমলগঞ্জে বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন স্থানীয় সাংবাদিক আকাশ আহমদ। দুর্বৃত্তরা তাকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি ছিনিয়ে নিয়ে যায়। শুক্রবার 27 মার্চ রাত 11টার দিকে উপজেলার আদমপুর এলাকার ঘোড়ামারা মোড় নামক স্থানে এই ঘটনা ঘটে। বর্তমানে তিনি কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। আহত আকাশ আহমদ দৈনিক দেশকাল পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি এবং কমলগঞ্জ প্রেস ক্লাবের সহযোগী সদস্য। তিনি আলীনগর ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের বাসিন্দা। হাসপাতালে চিকিৎসাধীন আকাশ আহমদ জানান, আদমপুর বাজার থেকে তিনি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। ঘোড়ামারা এলাকায় পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে তার গতিরোধ করে। সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতের চেষ্টা করলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় রাস্তা দিয়ে একটি সিএনজি চালিত অটোরিকশা আসতে দেখে হামলাকারীরা দ্রুত তার মোটরসাইকেলটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানিয়েছেন, আকাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে এবং হামলায় তার ডান হাতের হাড় ভেঙে গেছে। হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেস ক্লাব সহ স্থানীয় সাংবাদিক সংগঠনগুলো। কমলগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি আশাহাবুজ্জামান শাওন বলেন, আমরা এই বর্বরচিত হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। হামলাকারীদের মধ্যে 2 জনকে শনাক্ত করা গেছে, যারা আকাশের নিজ এলাকার। অবিলম্বে জড়িতদের আইনের আওতায় আনতে হবে। এই ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার খবর পেয়ে কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল আউয়াল ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং হাসপাতালে আহত সাংবাদিকের খোঁজ নিয়েছেন। তিনি বলেন, পুলিশ অপরাধীদের ধরতে মাঠে কাজ করছে। ছিনতাই হওয়া মোটরসাইকেল উদ্ধার এবং হামলাকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। ইরান থেকে নিক্ষিপ্ত একের পর এক ড্রোনের আঘাতে কুয়েতের একমাত্র আন্তর্জাতিক বিমানবন্দর কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের রাডার সিস্টেম ধ্বংস হয়ে গেছে। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজহি এক বিবৃতিতে নিশ্চিত করেছেন এ তথ্য। বিবৃতিতে তিনি বলেছেন, শনিবার সকালে বিমানবন্দরের বিভিন্ন অংশে আঘাত হানে ইরানের বেশ কয়েকটি ড্রোন। এতে বিমানবন্দরের বিভিন্ন স্থানে আগুন ধরে যাওয়ার পাশাপাশি রাডার সিস্টেম খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে আগুন দ্রুততম সময়ের মধ্যে নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে এবং ড্রোন হামলায় কেউ হতাহত হয়নি বলে বিবৃতিতে জানিয়েছেন তিনি। আরও বলেছেন, রাডার সিস্টেম অকার্যকর হয়ে পড়ায় বিমানবন্দরের ফ্লাইট পরিষেবা ব্যাপকভাবে বিঘ্নিত হচ্ছে। বস্তুত 28 ফেব্রুয়ারি ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে কুয়েতসহ মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চলের 6 দেশের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে প্রতিদিন ড্রোন ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে ইরান। তবে কিছু ক্ষেপণাস্ত্র ও ড্রোন এসব দেশের বিভিন্ন রাষ্ট্রীয় অবকাঠামোতেও আঘাত হানছে। এর আগেও একাধিকবার কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। দক্ষিণ লেবাননে সংঘর্ষে ইসরায়েলের অন্তত 9 জন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, 2টি পৃথক হামলায় এসব হতাহতের ঘটনা ঘটে।
বিবৃতিতে বলা হয় শুক্রবার দক্ষিণ লেবাননে লড়াই চলাকালীন একটি ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের আঘাতে এক ইসরায়েলি সেনা গুরুতর ও অন্য একজন মাঝারি ধরনের আহত হন। অন্যদিকে শনিবার রাতে আরেকটি ঘটনায় রকেট হামলায় একজন সেনা গুরুতর এবং আরও ৬ জন মাঝারি মাত্রায় আহত হন। এই ঘটনাগুলো এমন সময়ে ঘটেছে যখন ইসরায়েলি বাহিনী লেবাননের ভেতরে আরও গভীরে অগ্রসর হচ্ছে এবং কিছু এলাকায় প্রায় ৭ কিলোমিটার পর্যন্ত ঢুকে পড়েছে। এদিকে লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ পাল্টা প্রতিরোধ গড়ে তুলেছে। ধারণা করা হচ্ছে সীমান্ত থেকে প্রায় ৬ কিলোমিটার দূরে তায়েবেহে শহরে ইসরায়েলি সেনাদের ওপর হিজবুল্লাহ হামলা চালিয়েছে। সংযুক্ত আরব আমিরাতে ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ডিপো লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। দেশটির সেনাবাহিনী জানিয়েছে তাদের হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে, যা যুক্তরাষ্ট্রের সেনাদের সহযোগিতা করছিল। ইরানি সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বিবৃতিতে বলেছে, সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অবস্থানরত মার্কিন কমান্ডার ও সৈন্যদের গোপন আস্তানাগুলো লক্ষ্য করে হামলা চালানো হয়। পাশাপাশি মার্কিন বাহিনীকে সহায়তা করার জন্য দুবাইয়ে রাখা ইউক্রেনের একটি ড্রোন বিধ্বংসী ব্যবস্থার ডিপোও টার্গেট করা হয়। হামলায় ডিপোটি ধ্বংস হয়ে গেছে। এর আগে আজ শনিবার এক অঘোষিত সফরে আমিরাতে যান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। ওই সময় তিনি জানান, দুই দেশ প্রতিরক্ষা খাতে সহযোগিতার জন্য চুক্তিবদ্ধ হয়েছেন। তার এ ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই দুবাইয়ে ড্রোন ডিপোতে টার্গেট করার তথ্য জানাল ইরান। এদিকে আমিরাতের আগে সৌদি আরবে যান জেলেন্সকি। এ সফরে তিনি দেশটির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সঙ্গে দেখা করেন। ওই সময় তাদের মধ্যে প্রতিরক্ষা বিষয়ক চুক্তি হয়। চুক্তি অনুযায়ী ইরানের ড্রোন হামলা প্রতিহতে কাজ করবে ইউক্রেন।